পুরানো ইদারার ভেতর অনেকগুলো ব্যাঙ বাস করত। তার ভেতর একজন ছিল বয়স্ক রাজা। সে ছিল রাজা ব্যাঙ। তার নাম ছিল প্রিয়দর্শন। বয়স একটু বেশি হলে কি হবে, তার ছিল মাথা গরম। কিছু হলেই বাচ্চা, বয়স্ক, বুড়ো, হাবড়া বা কচি যাই হোক, সবার সঙ্গে ঝগড়া লেগে যেত। মাথা গরম, কেউ কিছু বললেই বক বক করতেই থাকতো, গ্যাও গো করতেই থাকতো। একদিন তার জ্ঞাতিদের সঙ্গে বেঁধে গেল তুমুল ঝগড়া। কিন্তু ঝগড়া মানে এক পর্যায়ে মারামারি। সে ব্যাঙ প্রিয়দর্শন ভীষণ রেগে গেল। বসে বসে ভাবছে এদেরকে কি করে শায়েস্তা করতে হয়, এদেরকে ভালো মতো শিক্ষা দিতে হবে। এই ভাবতে ভাবতে ওই যে চাকা ঘোরানো বালতি দিয়ে জল তোলে লোকেরা, ওই বালতির ভেতরে উঠে সে কি করলো, নরম ঘাসে গিয়ে খপাস করে লাফ দিয়ে ডাঙায় উঠে গেল। ডাঙায় উঠে গিয়ে খপ খপ করে লাফ দিতে লাফ দিতে সে ওই নরম ঘাসের উপরে বসে বসে বদ মতলব আসছে। বেশ কিছু বদ মতলব তার মাথার ভিতর গজগজ করছে। এর ভেতর সে ভাবছে যে আমি কি করে ওদের শায়েস্তা করব, আমি তো কিছুতে ওদের শায়েস্তা করার কোনো বুদ্ধিই পাচ্ছি না। এই ভাবতে ভাবতে না পাশ থেকে একটা খসখস আওয়াজ হচ্ছে। ও ভাবলো কিসের আওয়াজ এটা, দেখি তো। পেছন ঘুরে দেখে একটা কাল কেউটে সে গর্তের ভেতর ঢুকছে। শ্বশুর শ্বশুর করে আওয়াজ হচ্ছে, গর্তে ঢুকছে সেই আওয়াজটা। তখন ও ওই সাপটাকে দেখে মহানন্দে খুশি হয়ে নাচ দিয়ে দিল দুটো তিনটে নেচে। এখন বলছে, কি হে সাপ ভাই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কালকে উঠে, এখন কালকে উঠে ভাবছে এই অবেলায় আবার কে এলো, কিন্তু গর্ত থেকে বেরোয়নি। সে ভাবছে কে না কে এসে ডাকছে, আর আমি অমনি বাইরে বেরোবো, যদি আমার কোনো ক্ষতি হয়। তো তখন গর্ত থেকে ভেতর থেকে ডেকে বলছে, কি হে ভাই, তুমি কে বলছো? বলে, আমি ব্যাঙেদের রাজা সুদর্শন বলছি, একটু বেরো না ভাই, তোমাকে আমার খুবই দরকার। বলে, এ বাবা, তুমি ব্যাঙ হয়ে খাদ্য এসেছে খাদকের কাছে মোলাকাত করতে? বলে, যা ভাই, হ্যাঁ আমি জানি তুমি আমাদের জাতি শত্রু, কিন্তু আমার এই জাতিদের জন্য তোমাকে আমার ভীষণ প্রয়োজন। একটু কষ্ট করে বেরো না ভাই, তোমার সঙ্গে ভীষণ সলা পরামর্শ আছে, একটু বেরো। এই বলে সাপটাকে অনুনয় বিনয় করে ডাকলো। তখন সাপটা ভাবলো, যা, আমার তো ক্ষতি হবে না, আর ওর তো লালসায় জিহ্বা লকলক করছে যে খাদ্য এসেছে আমার দ্বারে, যাই যাই, কি করা যায়। এই বলে সে গর্ত থেকে বেরিয়ে এসে বলছে, কি হে ভাইয়া, তুমি আমার কাছে এসেছো, তোমার কি কোনো প্রাণের মায়া বা ভয় নেই? বলে, হ্যাঁ আমি জানি, সব কিছুই জানি, কিন্তু তোমার যে আমার বেশ বড্ড প্রয়োজন। বলে, কি হয়েছে? বলে, আমার জ্ঞাতিরা আমায় ভীষণ যন্ত্রণা করছে, তুমি যদি এর উপকার করো তাহলে তুমি পেট পুরে খেতে পারবে প্রতিদিন, অনেক আহার ব্যাঙ আছে। বলে, তাই? তাহলে তো মন্দ না। আর সাপও মনে মনে ভাবছে, হ্যাঁ আমি যদি ওর কাছে ওর কথা শুনে যাই, ওরা তো আমার ক্ষতি করতে পারবে না, আমি বরঞ্চ ওদের খেতে পারবো, আর এই বেশ কটা দিন আয়েসে আহ্লাদে কেটেই যাবে। তা বলছে, দেখো তুমি কোথায় থাকো, পুকুরে না ডোবায়, না খালে না বিলে, তুমি কোথায় থাকো? বলে, কি আমি পুরানো ইদারার ভেতরে থাকি। বলে, হ্যাঁ বুঝেছি, কিন্তু ওই ইদারায় আমি কি করে যাব? ওই ইদারায় যাওয়ার রাস্তা তো আমার নেই। বলে, আমি সব ব্যবস্থা করে দেব, সব ব্যবস্থা আছে, তুমি আগে আমার সঙ্গে চলো। ওই ইদারার পাশেই ভেতরের দিকে একটা গর্ত আছে, ওই গর্তে তুমি থাকবে, তার একটু দূরে একটা গর্ত আছে ছোট্ট, ওই গর্তটায় আমি থাকবো। আর একটা কথা, হ্যাঁ আমি যাদের যাদের দেখিয়ে দেবো শুধুমাত্র তাদেরই খাবে, আর আমার ছেলে পুলে নাতি নাতনি ওদেরকে কিছু করবে না। বলে, ঠিক আছে ভাইয়া, তুমি আমার এত বড় উপকার করছো, আর আমি কি ওদের তাই খেতে পারি? তুমি কি ভাবলে আমি তোমার বন্ধু না? আজ থেকে আমরা দুজন বন্ধু হয়ে গেলাম। এই বলে দুজন আবার কোলাকুলিটাও সেরে নিল। শেষে দুজন চললো তাদের গন্তব্যস্থলে কোলাকুলি সেরে নিয়ে গিয়ে সেই বালতির ভেতরে, ওই যে যারা মানুষেরা জল তোলে বালতি, ওই বালতির ভেতরে বসে পড়লো দুজন। বালতিতে বসে পড়লে নেমে গেল ইদারার ভেতর। ইদারার ভেতর নেমে ও দেখে, ও বাবা, এ তো অনেক ব্যাঙ, যাক আমার লাস্ট জীবনটা এখানে বসে আরাম আয়েসে কেটে যাবে, এদের খাবো, গপাগপ খাবো, আর আমার দিনগুলো বেশ যাবে, কোনো কষ্ট করতে হবে না, বিনা পরিশ্রমেই আমি খাদ্য পেয়ে যাচ্ছি। তখন সাপটা প্রিয়দর্শনকে বলল, বন্ধু তোমায় অনেক ধন্যবাদ, তুমি কত আহার আমায় জুগিয়ে দিয়েছো, তাই এবার বেশ বলো তো কাকে কাকে আমার খেতে হবে, আমার ভীষণ খিদে পেয়েছে। ব্যাঙটা সবাইকে দেখিয়ে দিল, ওটা 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 ওগুলোকেই খাবে, আর আমার এই সাইডে যে ছোট বাচ্চা আছে এদেরকে খাবে না কিন্তু। বলে, ঠিক আছে বন্ধু, আমি কখনো ওদের খাবো না, তুমি এত বড় উপকার করলে আমার, আমি তাই ওদের খেতে পারি, ঠিক আছে। এই বলে গপা গপ খেতে লাগলো। আর ব্যাঙেরও বেশ মজা আসে প্রিয়দর্শনের, যে হ্যাঁ এতদিনে উপযুক্ত শাস্তি দিতে পেরেছে আমার জ্ঞাতিদের, আমার সঙ্গে বিবাদে লিপ্ত হওয়া দেখ কেমন লাগে, এই বলছে আর গ্যাঁ গো করে মনের সুখে গান ধরেছে। বেশ কয়েকদিন যাওয়ার পর পুরো জ্ঞাতি গোষ্ঠী সব নিপাত।
ব্যাঙ প্রিয়দর্শন তো আনন্দে ভীষণ বড় লম্বা লম্বা গান করছে, আর গান গাইতে গাইতে এসে সাপের কাছে এসে বলছে, কালকেউটের কাছে এসে বলছে, বন্ধু তুমি সত্যি আমার বড্ড উপকার করেছো, এখন কি করা যায়, তোমাকে ধন্যবাদ, এবার তুমি তোমার জায়গায় ফিরে যাও। তখন সাপটি ঠোঁটের নিচে একটা মৃদু অট্টহাসি দিয়ে বলল, কি হে ভাই, তুমি আমায় যখন এনেছো তখন আমার খাওয়া পড়া ভরণ পোষণের দায়িত্ব শুধুমাত্র তোমার। তুমি যখন আমাকে ডেকে এনেছো আমি তো আসতে চাইনি, তুমি আমাকে নিয়ে এসেছো। এবার তুমি কোথা থেকে পারবে, কিভাবে পারবে আমি জানি না, আমাকে তোমার খাদ্যের যোগান দিতেই হবে। তখন ব্যাঙটা পুরো মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো, যে কি বলে। তখন বলল, তুমি বন্ধু হয়ে এইভাবে অকৃতজ্ঞর মতো কথা বলছো? এখন বলল, বন্ধু হয়েছে ঠিক কথা, কিন্তু এনেছো তো তুমি আমাকে। তখন ব্যাঙ আর উপায় না পেয়ে কি করবে, তখন বলল, দেখো এই বেলা গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে, আমার খিদেতে আমার গা জ্বলে যাচ্ছে, খিদের জ্বালা বড় জ্বালা, পেটের জ্বালা বড় জ্বালা, আমার এই পেটের জ্বালা নিবারণ করার দায়িত্ব তোমার, তাড়াতাড়ি দাও কিছু। তখন ব্যাঙ আর কি করবে, বলছে, তুমি যদি কোনো কিছু এনে দিতে পারো তো ভালো, নইলে তোমার ওই যে বাচ্চা নাতি নাতনি ওখান থেকে একজনকে দাও। তখন ব্যাঙ তো কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে কি করবে, বসে বসে কাঁদছে। আর সাপটা কি করেছে, গপা গপ ওর নাতি নাতনি পুই পোনা যা আছে একটা একটা করে খেতে লাগলো। এভাবে দিন যায়, কখনো ব্যাঙের সামনে খায়, কখনো ব্যাঙটা আড়ালে গেলে লুকিয়েও খেয়ে নেয়। এভাবে 2-3 দিন যেতে না যেতেই শুধুমাত্র প্রিয়দর্শন মানে ব্যাঙ রাজা আর ব্যাঙ রানীটাই বেঁচে আছে, আর কেউ নেই। তখন ব্যাঙ রানী চিৎকার করে বলছে, কি হে, আজ সকালবেলা তোমার ছেলেটাকে গঙ্গা চন্নাকে খেয়ে নিল, তোমার তাতেও উদলো না, এখন কাঁদো। তখন ব্যাঙটা ওই ছেলেটাকে খাওয়ার পর বসে বসে কাঁদছে, বলছে, কাঁদো, হাত পা ছড়িয়ে কাঁদো, জ্ঞাতিদের মারতে গিয়ে নিজের বংশ নির্বংশ করলে, নির্বুদ্ধিতে ধরেছিল তোমায়। এগুলো বলতে না বলতেই ছো করে কেউটেটা তার বউকেও নিয়ে গেল। এই দৃশ্য দেখে ব্যাঙ পুরো স্তব্ধ হয়ে গেল, পাথরে পরিণত হলো। তখন ব্যাঙ আর কথা বলতে পারলো না। এবার ওই ব্যাঙের স্ত্রীকে খাওয়ার পর সাপটা একটু নিস্তেজ হয়ে মানে পেটটা ভরে গেছে, একটু ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে এবার ব্যাঙকে বলছে, কি হে, দেখো আর আহার নেই, এবার আহারের যোগান দাও, নইলে তুমি আমার আহার হয়ে যাও। তখন ব্যাঙটা ভাবছে, হ্যাঁ বন্ধু, তোমাকে একটা কথা বলি, আমার একটা খেয়ে তোমার কি হবে, আমি তাহলে এই বালতিতে করে ওপরে উঠে গিয়ে আমার আরো যারা মানে জ্ঞাতি গোষ্ঠী আছে, বাইরে যারা আছে ছড়িয়ে ছিটিয়ে ডোবা নালায়, ওদেরকে ভালিয়ে ভুলিয়ে এই ইদারার ভেতর নিয়ে আসি, তাহলে তুমি আরো বেশ কয়েকদিন মজা করে তোমার জীবনটাকে কাটাতে পারবে, তোমার আয়েশ হবে, আরাম হবে, মজা করে খেতে পারবে। তখন সাপ কালকেউটেটাও ভাবলো, বেশ ভালো হয়েছে। তখন বলল, বন্ধু সত্যি তুমি যেমন কালো, তোমার মন মানসিকতা ঠিক তেমনই কালো। তখন আর সাপটা হেসে বলল, বন্ধু আমি কিন্তু আসতে চাইনি, তুমি এভাবে আমাকে গাল দিচ্ছ কেন, তুমি তো তোমার জ্ঞাতিদের উদ্ধারের জন্য বলো আর তাদেরকে বিনাশের জন্য বলো, নিজের রাগকে সম্বরণ করতে না পেরে তাদেরকে ধ্বংস করার জন্য আমাকে এনেছিল, আর আমাকেই দোষ দিচ্ছ, ঠিক আছে যাও যাও, তাড়াতাড়ি আমার খাদ্যের যোগান দাও। তাই বলে ওই কালকেউটের কাছ থেকে প্রিয়দর্শন বিদায় নিয়ে বালতিতে ওপরে উঠে লাফ দিয়ে চলে গেল। আর মনে মনে বলল, সত্যি আমার নির্বুদ্ধিতা, আমার অহংকার, আমার আত্ম অহমিকা আর আমার এই জ্ঞাতি গোষ্ঠীদের শাস্তি দেওয়ার উল্লাসে বা মনে মনে নিজের ওপরেই আমার আজ রাগ হচ্ছে, আমি কেন ওদেরকে শায়েস্তা করতে গেলাম, ওদের সঙ্গে মিলে তেলে থাকলেই তো ভালো হতো, আজ ওদেরকে ধ্বংস করতে গিয়ে আমার বংশ নির্বংশ হয়ে গেল। তাই সবাইকে বলি, নিজেদের রাগ সম্বরণ করতে শেখো, রাগই হচ্ছে মানুষের ধ্বংসের মূল, এই ধ্বংসের একমাত্র কারণ হচ্ছে রাগ। রাগকে সম্বরণ কন্ট্রোল করতে পারলেই সব কিছুই সুন্দর হয়। হ্যালো ফ্রেন্ডস, কি করতে হবে, একটা কমেন্ট, যে কোনো কমেন্ট করতেই হবে। কি হলো, আজ তবে এখানেই বিদায় নিচ্ছি।